সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির ৮ম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। আরও কিছুকাল পরে সোনা নিবিষ্ট মনে তরমুজ খেতে বসে মাটি খুঁড়ছিল। বেলে মাটি, সুতরাং সে অনেকটা মাটি তুলে ফেলল। সোনালি বালির চর এখন শুকনো। চর পার হলে নদীর জল পাতলা চাদরের মতো তীর তীর করে কাঁপছে। স্বচ্ছ জলে ছোট ছোট মালিনী মাছ ভেসে বেড়াচ্ছে। সোনা ছোট একটা নারকেলের মালার সাহায্যে জল নিয়ে এলো নদী থেকে। ছোট গর্তটা জলে ভরে দিল। যেহেতু নদীতে হাঁটু জল, পার হয় গরু, পার হয় গাড়ি, সেজন্য হাঁটু জলে নেমে একটা মালিনী মাছ ধরল সোনা। মাছটা অঞ্জলিতে রেখে সে নদী থেকে প্রথমে গর্তটার সামনে এসে দাঁড়ালো। জলে মাছটা ছেড়ে খরগোশের মতো মাথা উঁচু করে দিল তরমুজ পাতার ভিতর থেকে। দেখল দূরে ছইয়ের নিচে ইসম দাদা তামাক খাচ্ছে। সোনার প্রতি অথবা তরমুজের প্রতি সে লক্ষ্য রাখছে। সোনা তরমুজ পাতার আড়ালে নিজেকে একটু ঢেকে ফেলল। ছোট শরীর সোনার, শরীরের রং বালির চরের মতো। সোনার পা খালি এবং এটা বসন্তকাল। নদীর চর থেকে বসন্তকালীন হাওয়া উঠে আসছে। বাতাস জোর বইছিল বলে তরমুজের পাতা ফাঁক হয়ে যাচ্ছে। সেজন্য পাতার ফাঁকে সোনার শরীর স্পষ্ট। পাতার ফাঁকে সোনাকে নিবিষ্ট মনে বসে থাকতে দেখে ঈষৎ চিন্তিত হল ইসম। সে ভাবল, সোনাটা আবার বৈশা বৈশা তরমুজের লতা উপড়াইতাছে না তো? সে ছইয়ের ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বের হলো। ডাকল, সোনা কর্তা, কই গেলেন? সোনা তাড়াতাড়ি পাতার ভিতর আরো লুকিয়ে গেল। প্রথমত সে একা একা বাড়ি থেকে এ জগতে চলে এসেছে। দ্বিতীয়ত সে একটা গর্ত করে নদী থেকে জল এনে পুকুর তৈরি করছে। পুকুর তৈরি করতে গিয়ে দুটো তরমুজের লতা উঠে এসেছে। এসব অপরাধ বোধ ওর মনে কাজ করছে। সে একবার পাতার ফাঁক দিয়ে মাথা উঁচু করে দেখল ইসম তাকে খোঁজবার জন্য এদিকেই আসছে। সোনা তাড়াতাড়ি পাতার ফাঁকে মাটির সঙ্গে মিশে হামাগুড়ি দিতে থাকল। ইসম যত ওর দিকে এগিয়ে আসছে তত সে পাতার আড়ালে উপরে উঠে জব ক্ষেতের ভিতর ঢুকে গেল এবং চুপচাপ বসে থাকল। ইসম যেখানে সোনাকে বসে থাকতে দেখেছিল এখন সেসব জায়গা নির্জন। দুটো তরমুজের লতা উপড়ানো, একটা ছোট গর্তে কিছু জল এবং একটা মালিনী মাছ ভেসে বেড়াচ্ছে। জলটা ক্রমশ কমে আসছে। মাছটা যেন উঁকি দিয়ে ইসমকে দেখতে পেয়ে জলের ঘোলাটে অন্ধকারে লুকালো। ইসম ফের ডাকল, সোনা কর্তা আমার, কই গেলেন? যেখানে নদীর পাড় ক্রমশ উঁচু হয়ে গ্রামের সঙ্গে মিশে গেছে, সেখানে জবের ক্ষেত, গমের ক্ষেত। ক্ষেত পার হলে গোপাট, কবিরাজ বাড়ি, নীল রঙের ডাকবাক্স। এখন জব কাটার সময়। কিছু গাংশালিক জব গম খেতে উঠছে। ইসম ফের ডাকল, সোনা কর্তা, কই গেলেন গো? আমি আপনার লগে পারি, আয়েন কর্তা, আইলে কান্দে লইয়া নদী পার হমু। সোনা ডাক শুনতে পেল, কিন্তু আড়াল থেকে এতটুকু নড়ল না। ইসমের সঙ্গে এখন ওর পলান্তি খেলার শখ যেন। সে জব ক্ষেতের ভিতর আরো ঘন হয়ে বসল। সে বসে বসে শুকনো ঘাস ছিঁড়তে থাকল। জব গাছ নড়ছিল। ইসম জমির আল থেকে টের করতে পারছে সবকিছু। সে দ্রুত হেঁটে এসে জব খেতে ঢুকে সোনাকে সাপটে ধরল এবং বলল, এখন যাইবেন কই গো কর্তা? সোনা হাত ছড়ছিল জব ক্ষেতের ভিতর। ওর চিৎকারে জব গম ক্ষেত থেকে সব গাংশালিক বিকেলের রোদে উড়ে গেল। ওরা উড়ে উড়ে নদীর চরে নেমে গেল। সোনা বলল, না যামো না, আমারে ছাইরা দেন। আপনারে আমি কিছু কইছি? আয়েন আমার লগে, সোয়ের নিচে বসুম, আসমান দেখমু। বলে সোনাকে কাঁধে তুলে হাঁটতে থাকলো ইসম। সোনার এখন আর পরাজিত ভাবটুকু নেই। সে কাঁধে পা দোলাতে থাকল। সোনালি বালির নদীতে জল, কিছু নৌকা, কিছু গ্রামের মানুষ সোনা দেখল। বসন্তের বাতাস এখন জব গম খেতে ঢুকে অদৃশ্য হচ্ছে।
নদীর পাড় ধরে যতদূর চোখ গেল শুধু জব গমের পাকা শীষ, কিছু হিজল গাছ এবং তার পাতা গাছের নিচে বিছানো শতরঞ্জের মতো। সোনা বলল, রাইতে আপনার একলা ডর করে না? না গো কর্তা, আল্লাহ ভরসা, ডরে ধরলে আল্লাহর নাম লই। নিশীতে যদি ধৈরা লইয়া যায়? আমারে নিব না। নিব দেখেন, নিশীতে ধরলে আপনি টেরও পাইবেন না। আরে নিব না, নিশি বেডা আমার মিতা। তবে মায় যে কয় তুমি একলা কোনোখানে যাইও না সোনা, নিশীতে ধৈরা লইব। নিশি নাকি ইচ্ছা করলে মার মতো হইতে পারে, আপনার মতো হইতে পারে। তা হইতে পারে, আমি আর কোনোখানে যাবো না। আচ্ছা, আর যায়েন না। এবার সোনা ইসমের মুখ দেখার চেষ্টা করল। চারপাশে মাঠ। ওর নানা রকম ভয় ডরের কথা মনে হলো। জবের শীষ ওর শরীরে লাগছে, ওর শরীর চুলকাচ্ছিল। ইসমের কাঁধ থেকে নেমে সোনা তরমুজ ক্ষেতের ভিতর ঢুকে গেল। সে বলল, আমি একলা যাবো না বাড়িতে, আপনার লগে যাবো ইসম দাদা। তারপর সে তার প্রিয় মাছটিকে খুঁজতে থাকলো। ইসমকে বলল, আপনি জানছো এর ভিতর, আমি পরে আইতেছি। সে একটা তরমুজের ওপর বসে গর্তের ভিতর মাছটাকে খুঁজতে থাকলো। জলের নিচে মাছটা এখন লুকোচুরি খেলছে। সে গ্রামের দিকে তাকালো। বেলা পড়ে আসছে। তরমুজ গাছের ফাঁকে ফাঁকে রোদ জলের রেখার মতো বেয়ে বেয়ে নামছে। সে দেখল একটা বড় তরমুজ পাতার উপরে উঠে গেছে। সে দীর্ঘ সময় বড় তরমুজটার উপর বসে আকাশের ভিন্ন ভিন্ন প্রান্তে মেঘের ছায়া দেখতে থাকল এবং বিচিত্র রকমের সব পাখিদের গ্রামের দিকে উড়ে যেতে দেখল। সে দীর্ঘ সময় নদীর জলে সূর্যের আলো পড়তে দেখল। ওর এখন উঠতে ইচ্ছে হচ্ছে না। ইসম বারবার ছয়ের ভিতর থেকে ডাকছিল। তামাকের গন্ধ এদিকে নেমে আসছে। কিছু বালিহাঁসের শব্দ পেল সোনা, তবু সে উঠল না। সে নিবিষ্ট মনে নদীর চর দেখছে। বড় নির্জন এই অঞ্চলটা। একটা ভালুকের মুখ সে যেন জবের ক্ষেতে দেখতে পেল। সে তাড়াতাড়ি ছয়ের দিকে হেঁটে যাবার সময় মনে করতে পারল ভালুকের মুখটা ছবির বইয়ে দেখা, সুতরাং ভীত হবার মতো কোনো ঘটনাই যেন নেই। ছয়ের ভিতর ঢুকে সোনা বলল, নিশি বেডা আমারও মিতা, আমি কেউরে ডরাই না। সোনা ছয়ের নিচে ঢুকে কিছুক্ষণ লাফালো। মাচানের নিচে মালসাতে তামাক খাবার জন্য ইসম আগুন ধরে রেখেছে। ধোঁয়া উঠছিল। বাইরে আইসা বসেন, আসমানের নিচে কত সুখ দেখেন, ইসম বলল। ইসম পা ছড়িয়ে বসল। তরমুজ খেতে সোনা ওর কোলে বসে বলল, আমারে যে কইলেন কান্দে কইরা নদী পার করবেন, কই করলেন না তো। দীর্ঘকাল থেকে সোনার নদী পার হবার ইচ্ছা, কিন্তু ইসম ওর কথায় রাগ করল না বলে মনে মনে অভিমান হতে থাকল। দূরে দূরে নদীর জল পাতলা চাদরের মতো কাঁপছিল। দুজন বোরখা পরা বিবিকে দেখল নদীর পাড় ধরে জব গম ক্ষেতের ফাঁকে চড়ে নেমে আসছে। সে এবার যথার্থই ভীত হল। সে এবার ইসমের কাছে খুব ঘন হয়ে বসল। ইসম দাদার সেই সব ভূতের গল্প মনে পড়ছে। দু চোখ সাদা, অন্য কোনো অবয়ব নেই। রাত্রিবেলা মায়ের বর্ণিত সেই সব রাক্ষস খোক্কসেরা বালির চরে সন্তর্পণে নেমে আসছে যেন। সে খুবই কাতর গলায় বলল, ইসম দাদা, আমি মার কাছে যাবো। যায়েন, আমার লগে যায়েন। না, আমি অহন যাবো। দুজন বোরখা পরা বিবি নদীতে নেমে যাচ্ছে। পিছনে নয়া বাড়ির বড় মিয়া। সে বুঝল বড় মিয়ার দুই বিবি, সুতরাং সে হাত তুলে ডাকল, বড় মিয়া, বড় মিয়া। বড় মিয়াকে ধরবার জন্য সে সোনাকে কাঁধে নিয়ে তরমুজ ক্ষেত অতিক্রম করতে থাকল। নদীর পাড় ধরে বড় মিয়া এগিয়ে আসছে। ইসম এখন বালির চর অতিক্রম করছে। এইসব ঘটনায় সোনা ভীত এবং বিব্রত। সে শুধু বলছে, আমি যাবো না, মার কাছে যাবো।
অথচ সে দেখল ইসমের গলার আওয়াজে সেই অবয়বহীন কালো রঙের বোরখা দুটো পুতুলের মতো স্থির। সে বুঝল ক্রমশ ওরা পরস্পরের সম্মুখীন হচ্ছে। সে আবার বলল, আমার ডর করতেছে, আমি বাড়ি যাবো। ইসম বলল, হ বড় মিয়া, একটু খাড়াও, তোমার বিবি গো দেখাইয়া লইয়া যাও, বোরখা পরে যাইতাছে দেখা সোনাকর্তারে ডরে ধরছে। বড় মিয়ার কুৎসিত বিভৎস মুখ, বসন্তের দাগ মুখে, একটা চোখ সাদা এবং মৃত। সোনা এবার ইসমকে খুব শক্তভাবে জড়িয়ে ধরল, বলল, আমি দুষ্টামি করবো না, আমার সাইরা দেন। সোনার এমন কথায় বড় মিয়া না হেসে পারল না, বলল, দনকর্তার পোলা? হ। ইসমও হাসল। ডরান কেন, আপনি গো পুরান আমলের চাকর। এখন সোনালি বালির নদীর জলে সূর্যের শেষ আলো সোনার রাজহাঁসের মতো দেখাচ্ছে। সেই কালো অবয়ববিহীন বস্তু দুটো নীরব এবং নিশ্চল, যেন কোনো জাদুকরের মন্ত্রগুণ এই দুই অপরিচিত প্রেতাত্মাকে বেঁধে রেখে ভূতের খেলা দেখাচ্ছে। সোনা ইসমকে শেষবারের মতো শক্ত করে জড়িয়ে ধরল। সার্কাসে সিংহের খেলা দেখার মতো এক অযাচিত ভয়, রোমাঞ্চকর সব দৃশ্য। বিষদৃশ অবয়ববিহীন অন্ধকার রঙের বস্তু দুটো এগিয়ে আসছে। ইসম বলল, এইবার তোমার দুই লবেজান বিবিরে দেখাও, সোনাকর্তার ডরটা ভাঙাইয়া দাও, দেখছো না মুখে রা নাই। চারদিকে গমের ক্ষেত, পাড়ে পাড়ে লটকন গাছ, আর তেমনি গাছে গাছে নীলকণ্ঠ পাখিদের মতো শালিকেরা আশ্রয় নিয়েছে। কিচিরমিচির শব্দ, দূরে গাভীর ডাক। সূর্যের আলো তেমনি যেন সোনার রাজহাঁস। সে আশ্চর্য বিস্ময় মুগ্ধ প্রকৃতির নীরবতার ভিতর বড় মিয়া তার দুই বিবির বোরখা তুলে দিল। আশ্চর্য মুখ এবং পাতলা গড়ন যুবতীদের। বড় মিয়ার দুই বিবি, দুর্গা ঠাকুরের মতো মুখ, গড়ন, নাকে নথ এবং পায়ের মলে ঝমঝম শব্দ। সোনার কাতর চোখ দুটো এখন নদীর জলে আধার রাতে নৌকার আলো যেন বিস্ময়ে চকচক করছে। ছোট বিবি বলল, আয়েন কর্তা, কোলে আয়েন, বলে ইসমের কোল থেকে সোনাকে নিজের কোলে তুলে নিল এবং মুখের কাছে মুখ রেখে বলল, কি দেখতাছেন বড় বড় চক্ষু দিয়া? সোনা কোনো জবাব দিতে পারল না। সে ছোট বিবির মুখ থেকে দৃষ্টি সরিয়ে নিল, ইসমকে দেখল। ইসম এখন বড় মিয়ার সঙ্গে ফসলের গল্প করছে। বড় বিবি বলল, কর্তা চলেন আমাগো লাগে। সোনা চোখ মুখ বুজে বলল, না। সোনা ফের ছোট বিবির মুখের দিকে তাকালে বলল, আমারে আপনার খুব পছন্দ লাগছে। হাগো বড় মিয়া, সোনা কর্তায় যে আমারে নজর দিতেছে, বলে খিলখিল করে হেসে উঠল। হাসি শুনে ইসম বলল, তোর হাসিটা আগের মতোই আছে। সহসা মনে পড়ার ভঙ্গিতে ইসম বলল, জাবিদা, তোর মায় কেমন আছিল? ভালোই আছে ভাই সাহেব। ছোট বিবি সোনার চিবুক ধরে বলল, কর্তা, আমারে নিকা করতে হইলে গালে বড় বড় দাড়ি রাখন লাগবো, দাড়ি না হইলে শখ মজাইতে পারবেন না। বড় বড় চক্ষু হইছে, ভারী ভারী নাক মুখ হইছে, নদীর চরের মতো শরীরের রং হইছে, সব হইছে গো কর্তা, বড় খুবসুরত হয়েছেন, কিন্তু দাড়ি নাই গো গালে। বলে আর চোখে বড় মিয়ার দিকে তাকালো। বড় মিয়ার মৃত চোখটা পর্যন্ত এমন কথায় সজাগ হয়ে উঠল। ছোট বিবির চোখে তখন মানিক জ্বলছিল। হেসে বলল, ডর নাই, এবং সোনাকে বুকের সঙ্গোপনে রেখে ভাবল, আল্লাহ সোনা কর্তার মতো একটা পোলা দেন। বড় মিয়া বলল, যাই সম্বাই, বেলা পড়া গেছে, ঘরে ফিরতে রাইত হইব, সময় পেলে যায়েন। ছোট বিবি বলল, ভাই সাহেব নেন আপনার কর্তারে। বলে ছোট বিবি সোনাকে নিচে নামিয়ে রেখে মুখে বোরখা নামিয়ে দিল। তারপর ওরা চলতে থাকল। ওরা নদীতে নেমে যাচ্ছে। ওরা জল অতিক্রম করে ওপারে উঠে গেল।
বড় মিয়া আগে, ছোট বিবি বড় বিবি পিছনে, এবং সঙ্গে যেন ওদের রোদের ছায়া হেঁটে যাচ্ছে। সোনা ইসমের হাত ধরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকল। বড় বিবির প্রতিবিম্ব জলে ভাসছে। ওরা নদীর পাড় ধরে হাঁটছিল। ওরা সরে যাচ্ছে ক্রমশ। সোনার কষ্ট হতে থাকল। বড় বড় চোখ, দুর্গা ঠাকুরের মতো নাক মুখ, নাকে নথ, পায়ে খাড়ু, এখনো ঝমঝম শব্দটা কানে বাজছে। তারপর সে ছবির ভালুকটা আবার চোখের ওপর ভেসে উঠল। সে ইসমকে বলল, মায় কইছে আমার একটা বন্দুক কিনা দিব। ইসমও এতক্ষণ কি সব যেন ভাবছিল, বড় বিবির যৌবনকাল অথবা অন্য কোনো প্রিয় ঘটনা ওকে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক করে রেখেছিল। এবং এও হতে পারে সূর্য ডুবছে, গাভী সকলের শব্দ এখন শোনা যাচ্ছে না, ঘাস নিয়ে মাঠ থেকে কামলা ফিরছে। সুতরাং ঘরে ফেরার সময় হলেই পঙ্গু বিবির কথা মনে হয়। বড় মিয়ার কপালে সুখ, দুই বিবি নিয়ে ঘরে ফিরছে। তখন সোনা বলছে, বন্দুকটা দিয়া আমি একটা ভালুক মারমু। ইসম এবারও কোনো জবাব দিল না। সে সোনার হাত ধরে তরমুজ ক্ষেতের ভিতর ঢুকে গেল। কয়েকটি বড় বড় তরমুজ তুলে ছইয়ের ভিতর রেখে দিল। তারপর ঝাঁপ বন্ধ করে বলল, লন যাই। সোনা মাচানের নিচে নেমে বলল, আমারে কান্দে লইয়া নদী পার হইবেন না? আইস থাকুক, সন্ধ্যা হয়ে আইতাছে, ধনমামি খোঁজাখুঁজি করব। তাড়াতাড়ি লন, বাড়ি যাই। তরমুজ ক্ষেত অতিক্রম করতেই সোনার মনে পড়ল ও প্রিয় মালিনী মাছটা একা পড়ে আছে তরমুজের জমিতে। সে বলল, একটু খাড়ান, মাছটারে নদীর জলে ছাইরা দিয়ে আসি। সোনা লাফ দিয়ে তরমুজের পাতা এবং ফল ডিঙিয়ে গেল। সে খুঁজে খুঁজে নির্দিষ্ট জায়গাটুকু খুঁজে পেল না। তখন হতাশ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকল তরমুজের জমিতে। ইসম বারবার ডেকেও সাড়া পেল না। কাছে এলে কেমন ভারী গলায় সোনা বলল, মালিনী মাছটারে পাইতাছি না। ইসম সোনার হাত ধরে গর্তটার সামনে নিয়ে দাঁড় করালো। গর্তটাতে এখন জল নেই। মালিনী মাছটা বালি মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে। সোনা গর্তটার পাশে বসল। হাতের তালুতে মাছটাকে রেখে উল্টে পাল্টে যখন যথার্থই বুঝল মাছটা মরে গেছে, কেমন এক শোকার্ত চোখ নিয়ে চারদিকে তখন তাকাতে থাকল। ওর উঠতে ইচ্ছে হচ্ছে না এখন। মালিনী মাছের চোখ ওকে পীড়িত করছে, অথবা যেন ছোট বিবির মুখ। সে একবার ধীরে ধীরে মাছটাকে বালি মাটিতে শুইয়ে দিল, পাড়ের মাটি দিয়ে শরীর মুখ ঢেকে দিল এবং একটা ছোট্ট তরমুজ পাতা ছিঁড়ে ওর কবরের ওপর ছাউনির মতো করে রেখে দিল। তারপর ঈশ্বরের কাছে ছোট এই মাছের জন্য প্রার্থনা করার সময় দেখল জব গম ক্ষেতের ফাঁকে বড় মিয়া তার সাদা মৃত চোখ নিয়ে তাকিয়ে আছে, যেন বলছে, হাউ মাও কাউ, মানুষের গন্ধ পাও। অথচ সোনা দেখল সেই এক মাঠ, জব গম ক্ষেত, চরের বালিতে তরমুজের ঘন রং এবং নদীর জলে অবেলার শেষ রোদ, আর নদীর ওপার থেকে বড় নিঃশব্দে সেই একটি মৃত চোখ মুখে দাড়ি নিয়ে এগিয়ে আসছে। সুতরাং সব ফেলে ইসমকে ফেলে চরের জমি ভেঙে কেবল ছুটতে থাকলো সোনা। কেবল মনে হচ্ছে ওকে নিশিতে পেয়েছে, নিশির ডাকে সেই সব নির্জন জায়গায় চলে এসেছে। সেই ইসমকে পর্যন্ত গরুর ছানা ভেবে এই অপরিচিত জায়গা থেকে পালাতে চাইল। সে ছুটছে ছুটছে, কিন্তু বেশি দূর ছুটতে পারল না। জব গম ক্ষেতের আলে পথ হারিয়ে ফেলল। ওর ভয়ে মুখ শুকিয়ে গেল। সে জোরে কাঁদতে পারল না পর্যন্ত। সে ভয়ে বিবর্ণ। চারদিকে জব গমের শীষ এবং তার শরীর দেখা যাচ্ছে না। সে ভয়ে চোখ বুজে যখন পথ খুঁজছিল, যখন যথার্থই অন্ধকার নেমে গেছে মাঠে এবং আশেপাশের শেয়ালেরা ডাকতে আরম্ভ করেছে, তখন ইসম সোনাকে বুকের কোমল উষ্ণতায় ভরিয়ে দিল। বলল, কর্তা, আপনি আমারে ফালাইয়া যাইবেন কই? এবার চোখ খুলল সোনা। দেখল সেই পরিচিত জায়গা, সেই প্রিয় বকুল গাছ, গাছের ছায়ায় অজস্র বকুল ফুলের গন্ধ।
সোনা এবার নির্ভয়ে বলল, আমি কোনোখানে যাবো না ইসম দাদা, আপনারা রাইখা কোনোখানে যাবো না। ক্রমে কিছু সময় গেল, কিছু বছর কেটে গেল। মাঠের শেষ শস্যকণা ঘরে উঠে গেছে। এখন চৈত্রের মাঝামাঝি। মাঠ এখন ধুধু করছে, শুকনো জমিতে হাল বসছে না। সর্বত্র চাষবাসের একটা বন্ধা সময়। যতদূর চোখ পড়ছে সামনে সাদা ধোঁয়াটে ভাব। শুকনো কঠিন জমি পাথরের মতো উঁচু হয়ে আছে। পাখপাখালি যেন সব অদৃশ্য অথবা সব জ্বলে পুড়ে গেছে। মনেই হয় না এইসব জমিতে সোনার ফসল ফলে। মনেই হয় না এখানে কোনো দিন বর্ষায় প্লাবন আসে। ঝোপ জঙ্গল ফাঁকা ফাঁকা। গরিব দুঃখীরা ঝরা পাতা সংগ্রহ করছে। মুসলমান চাষি বউরা এইসব ঝরা পাতা সংগ্রহের সময় আকাশ দেখছিল। জোটনও আকাশ দেখছিল, কারণ তার এখন দুর্দিন। ফকির সাহেব সে যে নাস্তা করে 5 বছর আগে সিন্নির নাম করে চলে গেছে, আর ফিরে আসেনি। আবেদ আলীও আকাশ দেখছিল, কারণ চাষবাসের কাজ একেবারেই বন্ধ। নৌকার কাজ বন্ধ। গয়না নৌকার কাজ শীতের মরশুমেই বন্ধ হয়ে গেছে। বৃষ্টি হলে নতুন শাক পাতা মাটি থেকে বের হবে, সেজন্য জোটন আকাশ দেখছিল। বৃষ্টি হলে চাষবাসের কাজ আরম্ভ হবে, সেজন্য আবেদ আলী আকাশ দেখছিল। এই অঞ্চলে আকাশ দেখা এখন সকলের অভ্যাস। কচি কচি ঘাস, নতুন নতুন পাতা এবং ভিজে ভিজে গন্ধ বৃষ্টির। হাহা, মজাদার গাঙে নায়র জাওনের লাখান। জোটন বলল, বর্ষা আইলে আবেদ আলী তুই আমারে নায়র লইয়া যাবি? আবেদ আলী বলল, তোর নায়র জাওনের জায়গাটা কোনখানে? কেন, আমার পোলারা বাইসা নাই? আছে, সবই আছে, কিন্তু কেউ তোরে খোঁজ খবর করে না। জোটন আবেদ আলীর এই অপমানকর কথার কোনো উত্তর দিল না। গতকাল আবেদ আলীর কোনো কাজ ছিল না। আজ সারাদিন হিন্দু পাড়া ঘুরে ঘুরে একটা কাজ সংগ্রহ করতে পারেনি। এখন চৈত্র মাস, সব কিছুতে টান পড়েছে। আবেদ আলী গৌর সরকারের সনের চালে নতুন সন লাগিয়ে দিয়েছে। যা মিলবে, সামান্য যা কিছু। সে পয়সার কথা বলেনি। আবেদ আলী সারাটা দিন আজ কাজ করেছে। যেহেতু কামলার সংখ্যা প্রচুর এবং মুসলমান পাড়াতে রুজি রোজগার বন্ধ। যার গরু আছে সে দুধ বেচে একবেলা ভাত, অন্যবেলা মিষ্টি আলু সেদ্ধ খাচ্ছে। আবেদ আলীর গরু নেই, জমি নেই, শুধু গতর আছে। গতর বেচে পর্যন্ত পয়সা হচ্ছে না। সারাদিন খাটুনির পর গৌর সরকারের সঙ্গে পয়সা নিয়ে বৎসা হয়েছিল। কুৎসিত গাল দিয়ে চলে এসেছে আবেদ আলী। আবেদ আলীর বিবি জালালি তখনও পেট মেঝেতে রেখে পড়ে আছে। সারাদিন কিছু পেটে পড়েনি। জব্বর আসমানদির চরে গান শুনতে গেছে। জালালি পেট মাটিতে রেখেই বলল, পাইলানি। আবেদ আলী কোনো উত্তর করল না। সে তার পাশ থেকে ছোট পুটলিটা ঢিল মেরে মেঝেতে ছুঁড়ে দিল। সামনে জোটনের ঘর, ঘরের ঝাঁপ বন্ধ। জালালি পুটলিটা দেখতে পেয়ে তাড়াতাড়ি উঠে বসল এবং দাঁড়িয়ে খোলা কাপড়ের গিট ফের শক্ত করে পেটে বাঁধল। আবেদ আলী অন্যমনস্ক হবার জন্য হুঁকো নিয়ে বসল, আর জালালি ঝরা পাতা উঠোনে ঠেলে ঘোলা জলে পাতিল হাঁড়ি খলখল করে ধুতে গেল। আবেদ আলী কতক্ষণ হুঁকো খাচ্ছিল টের পায়নি। সে দেখল উনুনের ওপাশে বসে জালালি হাঁড়িতে চাল দিচ্ছে। ওর খাটো কাপড়, 2 হাঁটুর ভেতর দিয়ে পেটের খানিকটা অংশ দেখা যাচ্ছে। শালির বড় পেট ভাসাইয়া রাখনের অভ্যাস, শরীর দেয় না আর। তবু এই ভাসানো পেট আবেদ আলীকে কেমন লোভী করে তুলছে। সে নিজেকে অন্যমনস্ক করার জন্য বলল, জব্বাইরা গেল কোনখানে? কাল থেকে দেখতাছি না। জালালি আবেদ আলীর দুষ্ট বুদ্ধি ধরতে পারছে যেন। সে বলল, জব্বাইরা গুনায় বিবির গান শুনতে গেছে। কাঠের হাতা দিয়ে ভাতের চালটা নেড়ে দেবার সময় জালালি বলল, গুনায় বিবির গান শুনতে আমারও ইচ্ছা হয়। এত অভাবের ভিতরেও আবেদ আলীর হাসি পাচ্ছে।
এত দুঃখের ভিতর আবেদ আলী বলল, পানিতে নদী নালা ভাইসা যাওক, তখন তরে লইয়া পানিতে ভাইসা যামো। জালালির এইসব কথাই যেন আবেদ আলীর ছাড়পত্র, মাঠে নামার অথবা চাষ করার ছাড়পত্র। আবেদ আলীর দিদি জোটন এতক্ষণ দাওয়ায় বসে সব শুনছিল। এত সুখের কথা সে সহ্য করতে পারছিল না। সে সন্তর্পণে ঝাপটা আরো টেনে চুপচাপ বসে থাকল। কোনো কর্ম নেই, শুধু আলস্য শরীরে, আর চুলের গোড়া থেকে চিমটি কেটে কেটে উকুন খুঁজছিল। আর জালালির এত সুখের কথা শুনেই যেন চুলের গোড়া থেকে একটা উকুনকে ধরে ফেলতে পারল সে। জোটনের মুখে এখন প্রতিশোধের স্পৃহা। মান্দার গাছের নিচে মঞ্জুরের মুখ ভেসে উঠল। উকুনটাকে দু নখের ভেতর রেখে ঝাঁপের ফাঁকে উকি দিতেই দেখল উঠোনের অন্য পাশে আবেদ আলী। জালালিকে সে যেন বাঘ ঘাড় কামড়ে অথবা থাবার ভিতর শিকার নিয়ে পালাচ্ছে। জালালি লতার মতো দু পায়ের ফাঁকে ঝুলে আছে। এখন চৈত্র মাস বলে কথায় কথায় ঘূর্ণিঝড়। ধুলো উড়ে এসে ঝাপটা মারল। উঠোন অন্ধকার হয়ে ওঠায় ঘরের ভিতর আবেদ আলী কি করছে শিকার নিয়ে দেখতে পেল না। সে রাগে দুঃখে এবার মাঠের ভিতর নেমে ধুলোর ঝড়ে ডুবে গেল। চৈত্র মাস, সুতরাং রোদে খাঁ খাঁ করছে মাঠ। পুকুরগুলিতে জল নেই। একমাত্র সোনালি বালির নদীর চরে পাতলা চাদরের মতো তখনও জল নেমে যাচ্ছে। মসজিদের কুয়োতে জল নেই। গ্রামের দুঃখী মানুষেরা অনেক দূর হেঁটে গিয়ে জল আনছে। সোনালি বালির নদীতে ঘোড়া ডুবছে না। নমশূদ্র পাড়ার বউরা সার বেঁধে জল আনতে যাচ্ছে। ওরা খোঁড়া দিয়ে জল তুলছে কলসিতে। ট্যাবার পুকুরে, কবিরাজ বাড়ির পুকুরে ঘোলা জল। গরু নেমে নেমে জল একেবারে সবুজ রং হয়ে গেছে। বড় দুঃসময় এখন। সে বের হবার মুখে কলসি নিয়ে বের হলো। সোনালি বালির নদী থেকে এক ঘড়া জল এনে হাজি সাহেবের বাড়িতে উঠে যাবে। বুড়ো হাজি সাহেবের জন্য এত কষ্ট করে জল বয়ে আনলে কিছু তেল কড়ি মিলতে পারে। পয়সা না হোক, এক কোনকা ধান। সে নেমেই দেখল মাঠে কারা যেন ছুটে ছুটে যাচ্ছে। একদল লোক খাঁ খাঁ রোদের ভিতর দিয়ে পালাচ্ছে। ওদের মাথায় বোধহয় ওলা ওঠার দেবী। বিশ্বাস পাড়াতে ওলা ওঠা লেগেছে। সে এত দূর থেকে মানুষগুলিকে স্পষ্ট চিনতে পারছে না। মাঠে পড়ে জোটনের মনে হলো জালালি এখন উদম গায়ে ঘরের ভিতর। উনানে ভাত সেদ্ধ হচ্ছে। পাতা খেড় অথবা লতা পাতায় আগুন ধরে গেলে আগুন লাগতে কতক্ষণ? নদীর দিকে হেঁটে যাবার সময় জোটনের এমন সব দৃশ্য মনে পড়ছিল। চৈত্র মাসে আগুন যেন চালে বাঁশে লেগেই থাকে। জোটনের মন ভালো ছিল না, সেজন্য দ্রুত হাঁটছে। সকলেই জল নিয়ে ঘরে ফিরছে। তাকেও তাড়াতাড়ি ফিরতে হবে। গ্রামে গ্রামে ওলা ওঠা মহামারীর মতন। যেসব লোক রোদের ভিতর পালাচ্ছিল তারা ক্রমশ জোটনের নিকটবর্তী হচ্ছে, একেবারে সামনাসামনি। জোটন তাড়াতাড়ি পাশে কলসি রেখে হাঁটু গেড়ে বসে পড়ল। গাধার পিঠে ওলা ওঠা দেবী যাচ্ছেন। মাথায় করে মানুষরা ঢাকের বাদ্যি বাজাতে বাজাতে নিয়ে যাচ্ছে। জোটন ওদের পিছন পিছন বেশি দূর গেল না। সড়কের ধারে সব মান্দার গাছ। মান্দার গাছে লীগের ইশতেহার ঝুলছে। জোটন সেই মান্দার গাছের ছায়ায় গ্রামের দিকে উঠে গেল। পথে ফেলু শেখের সঙ্গে দেখা। ফেলু বলল, জুটি, পানি আনলি কার লাইগা? জোটন থুতু ফেলল মাটিতে। মানুষটার সঙ্গে কথা বললে গুনাহ। মানুষটা এক কোপে আন্নুর মরদকে কেটে এখন আন্নুকে নিয়ে ঘর করছে। একদিন বসে বসে আবেদ আলীকে এইসব গল্প শুনিয়েছে। মানুষটার বুকের কি পাটা, ভয় ডর নাই। শামসুদ্দিনের সঙ্গে এখন লীগের পান্ডাগিরি করছে। জোটন কিছুতেই কথা বলছে না। আলের পাশে দাঁড়িয়ে ফেলুর যাবার পথ খালি করে দিচ্ছে। কিন্তু ফেলুর লক্ষণ ভালো না। সে দাঁড়িয়ে থাকলো সামনে, কেমন মুচকি হাসছে। ওর একটা চোখ বসন্তে গেছে। মুখ কি ভয়ঙ্কর কুৎসিত। দাড়িতে অর্ধেকটা মুখ ঢাকা থাকে। হাডুডু খেলার রস মরে গেছে। গতরে তেমন শক্তি নেই বুঝি, তবু চোখটা ভয়ঙ্করভাবে কেবল জ্বলছে।
ফেলু মুচকি হেসে বলল, জুটি, তোর ফকির সাহেব আর আইলো না? কি করতে কন তবে, না এলে কি করুম? জটন ফের থুতু ফেলল। ফেলু এবার অন্য কথা বলল, কারণ জটনের মুখ দেখে সে ধরতে পেরেছে এসব ঝোপ জঙ্গলের ভিতর দাঁড়িয়ে থাকাটা সে পছন্দ করছে না। সে এবার খুব ভালো মানুষের মতন বলল, মানুষগুলান মাথায় করে কি লয়ে যাইতাছে? ওলা ওঠা দেবীরে লয়ে যাইতাছে। মাথাটা ভাঙ্গা দিলে কেমন হয়? জটন এবারেও দাঁত শক্ত করে বলতে চাইল যেন, তোর মাথাটা ভাঙবো নির্বংশা। অথচ মুখে কোনো শব্দ করল না। লোকটার জন্য সকলের ভয় ডর। কার মাথা কখন নেবে হাসতে হাসতে হাত করে মাথা কাটতে ফেলুর মতো ওস্তাদ আর নেই। মানুষটাকে কেউ ঘাঁটায় না, যেন ঘাঁটালেই সে রাতের অন্ধকারে বিসমিল্লাহির রহমানির রাহিম বলে কোরবানির খাসির মতো গলার নলি ছেড়ে দেবে। কোরবানির সময় মানুষটা আরও ভয়ঙ্কর। সুতরাং জটন যত তাড়াতাড়ি সম্ভব ঝোপ জঙ্গলের ভিতর থেকে বের হয়ে আসতে চাইল। ফেলু দেখল চৈত্রের শেষ রোদ বাঁশ গাছের মাথায়। শামসুদ্দিন তার দলবল নিয়ে অনেক দূরে গিয়ে গেছে। এখন সামনের মাঠ ফাঁকা, লতানে ঝোপ আর শেওড়া গাছের জঙ্গল, আর জঙ্গলের ফাঁকে ওরা দুজন। একটু ফষ্টি নষ্টি করার মতো মুখ করে সামনে ঝুঁকল, তারপর ফিসফিস করে বলল, দিমু নাকি একটা গুতা? জটন এবার মরিয়া হয়ে বলল, তরলা উঠা হইব রে নিবংশা, পথ স্যার, না হইলে চিৎকার দিমু। বলা নেই কওয়া নেই, এমন একটা হঠাৎ ঘটনার জন্য জটন প্রস্তুত ছিল না। ফেলু হাসতে হাসতে বলল, রাগ করস কেন? তোর লাগে মস্করা করলাম। তারপর চারিদিকে চেয়ে হাসতে হাসতে বলল, শীতলা ঠাইরেনের ডর আমারে দেখাইস না জটন, কষ্ট আইজ রাইতেই মাথাটা লইয়া আইতে পারি।